মহামিত্র বললেন ইউটেরাস আবার বাদ চলে গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুপিৎকিত করলেন, রাহুল গান্ধী একটা অসাধারণ বক্তব্য পেশ করার চেষ্টা করলেন, নরেন্দ্র মোদী জবাব দিলেন। এই পুরো পর্বটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর মধ্যে কিন্তু আমাদের যেটা বারবার বক্তব্য, যে চিৎকার চেঁচামেচি যেটা দেখা যাচ্ছে সে তো হবেই সংসদে, কিন্তু তার মধ্যে খুব খেলেও যেন সংসদটা না হয়ে যায়। মানুষের রুটি রুজির কথা, মানুষ কোথায় কাজ পাবেন, মাথার ছাদটা কি হবে, চাষটা কি করে ভালো হবে, সবার কাছে রেশনটা পৌঁছচ্ছে কিনা, এই তথ্যভিত্তিক আলোচনার ক্ষেত্রে কিন্তু বিরাট অসম্পূর্ণতা এবং দুর্বলতা লক্ষ্য করা গেছে। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রাখেন তার মধ্যে একটা স্ট্যান্ড আপ কমেডির অংশ থাকে, একটা আপনি যদি বাংলায় বলার চেষ্টা করেন একটা ভাড়ামোর অংশ থাকে। তার মজাটা কিন্তু আদতে তার দলের দিকেই একটা তীর ছুঁড়ে দিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচন পর্ব মিটতেই সংসদে শুরু হয়েছে রাষ্ট্রপতির উদ্দেশ্যে জবাবি ভাষণ, থ্যাঙ্কস গিভিং পর্ব। এবং এই পর্বে একাধিক সাংসদ নিজেদের বক্তব্য রাখলেন। বক্তব্যের বিষয়ে কে কোন সাংসদকে টক্কর দিল সেই নিয়ে আজকের বিশ্লেষণমূলক পর্ব। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময়, ধন্যবাদ। মহামিত্র বললেন ইউটেরাস বাদ দেয়নি, আবার বাদ চলে গেছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চুপিৎকিত করলেন, রাহুল গান্ধী একটা অসাধারণ বক্তব্য পেশ করার চেষ্টা করলেন, নরেন্দ্র মোদী জবাব দিলেন। এই পুরো পর্বটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আপনি যদি 2014 লোকসভা নির্বাচন থেকে লক্ষ্য করে দেখেন, 2014 লোকসভা নির্বাচনে কি হলো, কংগ্রেস হেরে গেল এবং বিজেপি ক্ষমতা এলো। 14 থেকে 19-এর যে লোকসভা নির্বাচন হলো সেখানে একই ঘটনা ঘটলো, আরো বিজেপির জোর বাড়লো, অর্থাৎ আপেক্ষিকভাবে বিরোধীরা দুর্বল হলো। কিন্তু 2024-এ এসে কিন্তু আপেক্ষিকভাবে বিজেপি ক্ষমতা এলেও তাদের জোর কমলো এবং বিরোধীদের জোর বাড়লো। সংসদে যেটা দেখছেন, বিরোধীদের বক্তব্যের মধ্যে যে একটা দুর্দান্ত প্রতিবাদী চেহারা বারবার উঠে আসছে প্রত্যেকের বক্তব্যে, এবং কিছুটা শারীরিক ভাষায় যদি মনে করেন তাহলে মাঝে মাঝে মনে হচ্ছে যে যারা শাসক তারা জিতেও যেন সামান্য কুণ্ঠিত। এই বিষয়টা কিন্তু একেবারেই আমাদের এই গণতন্ত্রের দান আর কি। অর্থাৎ এই যে আসনের ভাগাভাগি, আজকে যদি বিজেপি সত্যি 350-400 আসন পেত, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা সংসদে সম্ভবত দেখা যেত না। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বা মহামৈত্র যে বক্তব্যগুলো রাখছেন, যে জোর নিয়ে বক্তব্য রাখছেন, এবং অবশ্যই বিজেপি তো তার প্রতিবাদ করবেনই, তারা তো আদতে সবচেয়ে বেশি আসন পেয়েছেন, 240টি আসন। তারা বলছেন যে ধর্ম নিয়ে তাদের যে দুটি ভাগের ব্যাখ্যা, সেই ব্যাখ্যা তো আলাদা হবেই, কিন্তু হিন্দু রাষ্ট্রবাদের যে জোর, সেই জোরটা যে কিছুটা ভোটের নিরিখে কমেছে, এবং সেই জায়গাতেই রাহুল গান্ধী হিন্দু রাষ্ট্রবাদের জায়গাটাকে একদিকে রাম একদিকে শিব, তার বরাভয় মুদ্রা বা অভয় মুদ্রা এর মাধ্যমে যেভাবে প্লেস করেছেন, এই প্লেস করাটা নতুন। একটা যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে, আমরা যেহেতু এখন এই ইন্টারনেটের যুগে বাস করি, ফলে এই যে রিল ভিডিও, আমরা খুব অল্প সময় কথা শুনতে উৎসাহী, ফলে দীর্ঘ ভাষণ যখন লাইভ টেলিকাস্ট হচ্ছে সংসদ থেকে, তখন কিন্তু মানুষ খুব একটা শুনছেন না। কোনটা শুনছেন, তার থেকে বিভিন্ন কাটা কাটা অংশ, ফলে বক্তব্যের সামগ্রিকতা কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ যখন রাহুল গান্ধী বলছেন, তারপর নরেন্দ্র মোদী বা অমিত শাহ তার একটা প্রতিবাদ করছেন বা বক্তব্য রাখছেন, এই গোটা বিষয়টি কিন্তু একটা প্রেক্ষিতে পুরোটা দেখা হচ্ছে না। আমার মনে হয় যারা রাজনীতির ছাত্র তাদের এটা দেখা জরুরি। আর দ্বিতীয় হচ্ছে, কার্য বিবরণী থেকে বাদ যাওয়া গোছের যে কথাগুলো, আপনি যদি আগেকার দিনের কথা ভাবেন, রেকর্ডিং ছিল না, সম্প্রচার ছিল না, সেই সময় কার্য বিবরণী থেকে যখন কিছু বাদ যাচ্ছে তখন সত্যি সেটা বাদ যাচ্ছে। আর আজকের দিনে কিন্তু ইতিহাসে কোনোদিনই খুঁজে অসুবিধা হবে না যে রাহুল গান্ধী কি বলেছেন। ফলে আজকের দিনে এটা একটা খুব অদ্ভুত বিষয়, সংসদেরও ভাবা উচিত যে কার্য বিবরণী থেকে বাদ যাওয়া এর কিন্তু আর খুব মানে হয় না। কারণ আগামীর মানুষ যখন ফিরে এসে, ধরুন আগামী দিনে 2029 লোকসভা নির্বাচনে দুর্দান্ত একটা ফল করলো কংগ্রেস, তখন ফিরে এসে দেখা রাহুল গান্ধী কি বলেছিলেন সেটা খুব সহজ হয়ে যাবে। কার্য বিবরণীর ওপর মানুষ নির্ভর করবেন না। ইউটিউবে লাইভ স্ট্রিমিং হচ্ছে, লোকে কেটে রেখে দিয়েছে, ফলে বাদ যাওয়া ব্যাপারটা খুব তার আর খুব একটা অর্থ থাকছে না। সব মিলিয়ে আমাদের যে গণতন্ত্র, ভাইব্রেন্ট যে গণতন্ত্রের কথা আমরা বলি, স্পন্দিত গণতন্ত্র, এই গণতন্ত্র কিন্তু এবারে নির্বাচনে বারবার সত্যি বলতে হয় যে ভারতের মানুষ একসঙ্গে মিলে যে গণতন্ত্রের জায়গায় আমাদের পৌঁছে দিয়েছেন, সেখানে কিন্তু বিরোধীদের দায়িত্ব বেড়েছে। ফলে কোনো সাংসদের বক্তব্যের মধ্যে
যে একটা মজা করা বা এই ধরনের বিষয়, যেখানে কিন্তু রাহুল গান্ধী বলেছেন আমায় দেখে নরেন্দ্র মোদী হাসলেন না কেন, নরেন্দ্র মোদী বলেছেন যে সংসদের যে গাম্ভীর্য সেটা বজায় রাখার জন্য তিনি তাকে সেভাবেই তার সঙ্গে ব্যবহার করেছেন। এই যে আলেকজান্ডার আর পুরুকে কার সঙ্গে কি ব্যবহার করবেন, এর মধ্যে কিন্তু আমাদের যেটা বারবার বক্তব্য যে চিৎকার চেঁচামেচি যেটা দেখা যাচ্ছে সে তো হবেই সংসদে, কিন্তু তার মধ্যে খুব খেলেও যেন সংসদটা না হয়ে যায়। অর্থাৎ বিধানসভা বা সংসদে মারামারি আমাদের দেশে কেন, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে পশ্চিমী গণতন্ত্র হয়। কিছুদিন আগেই বোধহয় দেখলাম ইটালির সংসদে ধুন্ধুমার মারপিট হয়েছে একটা পতাকা তোলাকে কেন্দ্র করে। কিন্তু মোটের ওপর সংসদে কিন্তু সব বক্তব্য যে খুব গভীর হচ্ছে এমন নয়, এবং যে যে ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর দিকে সরাসরি আক্রমণের যে তীরটা মাঝে মাঝে চলে যাচ্ছে। নরেন্দ্র মোদী তো তৃণমূল কংগ্রেসের মতন, যেখানে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নেত্রী, সেই রকম দল নয়। নরেন্দ্র মোদী তো বিজেপির সমস্ত সিদ্ধান্ত নেন না, সেখানে আরএসএস আছে, তাদের রাষ্ট্রবাদী ভাবনা আছে। সুতরাং এটাও কিন্তু বিরোধী যারা বক্তব্য রাখছেন তাদের ঠিক করতে হবে যে তারা নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন নাকি বিজেপির রাজত্বটাকে আক্রমণ করছেন। একটি মানুষের দিকে আক্রমণ করার যে একটি রাজনৈতিক ভাবনা, আর সেই দলটির যে রাজনৈতিক ভাবনা তাকে আক্রমণ করা, এইটা ভাবার বিষয় আছে। সব মিলিয়ে কিন্তু এই যে এত বক্তব্য হলো, এর মধ্যে খুবই সুন্দর বক্তব্য হয়েছে, বিরোধী স্বর স্পষ্ট হয়েছে, কিন্তু আমরা যে কথাটায় বারবার ফিরে আসি সেটা হচ্ছে মানুষের রুটি রুজির কথা। মানুষ কোথায় কাজ পাবেন, মাথার ছাদটা কি হবে, চাষটা কি করে ভালো হবে, সবার কাছে রেশনটা পৌঁছচ্ছে কিনা, এই তথ্যভিত্তিক আলোচনার ক্ষেত্রে কিন্তু বিরাট অসম্পূর্ণতা এবং দুর্বলতা লক্ষ্য করা গেছে। অর্থাৎ কাজের জায়গাটা কিন্তু পরিষ্কার হয়নি। মানে শাসক বিরোধী কেউ কাজকর্ম নিয়ে কথা বললেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা ক্লিপিং ভাইরাল হচ্ছে আমি দেখলাম, যেখানে নরেন্দ্র মোদী 400 পেরোতে পারেননি বলে তিনি ব্যঙ্গ করেছেন, এবং সেখানে যে অ্যাটিটিউডটা উনি দেখিয়েছেন, চুকিতকিত এই ধরনের অ্যাটিটিউড, আপনি বলেন সংসদটা খেলে হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় বর্ষিয়ান সাংসদদের এই ধরনের অ্যাটিটিউড থেকে বিরত থাকা উচিত? দেখুন, বিভিন্ন রকম বক্তব্যের ধারা আছে। যেমন আমরা হয়তো এ ধরনের মজার কথা বলতে অনেককে দেখি, লালু প্রসাদ যাদব এক সময় বলতেন, ফলে আমি স্থির করার কেউ নই, এটাই সংসদের সম্মান নষ্ট হলো কি হলো না। মূল কথা হচ্ছে এইখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বলার ধরন, বলার ভাবনা, সেই ভাবনাটা সংসদের সঙ্গে উপযোগী হচ্ছে কিনা সেটা সংসদ ঠিক করবেন এবং দেশের মানুষ ঠিক করবেন। ফলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগা খারাপ লাগার প্রশ্ন নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ধরনের বক্তব্য রাখেন তার মধ্যে একটা স্ট্যান্ড আপ কমেডির অংশ থাকে, একটা আপনি যদি বাংলায় বলার চেষ্টা করেন একটা ভাড়ামোর অংশ থাকে, আবার তার মধ্যে কিন্তু তীক্ষ্ণ বিদ্রুপও থাকে, তীক্ষ্ণ ব্যঙ্গও থাকে। এবার এই জায়গা দুটি তো, এটা তো একেবারে অঙ্ক নয় যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 2 সমকোণ। ফলে আমার একরকম লাগতে পারে, আরেকজনের একরকম লাগতে পারে, হয়তো কারোর খুব ভালো লেগেছে। এবার এই জায়গাটি তাদের দলের মধ্যে, তাদের ভাবনার মধ্যে, তাদের আত্মসমালোচনার মধ্যে ঠিক করতে হবে যে তিনি এই যে চুকিতকিত বা এই ধরনের যে বক্তব্য রাখছেন সেইটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, নাকি যে আসল কথাটা যে বিজেপি 400 আসনের দাবি তুলে আদতে 240 আসনে নেমে এসছে এবং ভারতের মানুষ গণতন্ত্রটাকে রক্ষা করতে পেরেছেন। এই যে গুরুত্বটা, এই গুরুত্বটা কি তার বলার ঢঙে হালকা হয়ে যাচ্ছে? এই জায়গাটি একেবারেই তাদের নির্ধারণ করতে হবে। ফলে আমাদের এখানে কিন্তু সরাসরি সমালোচনা করা বা প্রশংসা করার জায়গা নেই, এই ভাবনা তারাই ঠিক করবে। পাল্টা সময়টা আরো একটা গভীর বিষয়ে উনি আলোকপাত করার চেষ্টা করেছেন, এবং স্পিকারকে বলেছে অনেক সুন্দর নায়িকা থাকা সত্ত্বেও সবাই আপনাকেই দেখছে। আমার বক্তব্য হলো এটা কি একটা শালীনতা, বা আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? আমি জানি না, সংসার শুধুমাত্র দেশের মানুষ তো দেখে না, বিদেশের মানুষ না। দেখুন, এইখানে একটা বড় প্রশ্ন আসে, সেটা হচ্ছে রাজনীতিতে সব পেশার মানুষ আসেন, কিন্তু উনি যে কথাটা আদতে বলেছেন এই কথাটি ভীষণ সত্যি, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সত্যি। ভারতের অন্যান্য রাজ্যে তো আগেও ছিল, আমরা দেখেছি যে বিভিন্ন সময় যারা সিনেমায় বা চলচ্চিত্রে কাজ করেছেন তারা সংসদে গেছেন। এমন নয় তৃণমূল কংগ্রেস এটা নতুন শুরু করলো, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাছাইয়ের যে কৌশল, সেই কৌশলের মধ্যে বাইরের থেকে অবাঙালি মানুষ নিয়ে আসা, যাদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং পশ্চিমবঙ্গের মধ্যেও বিভিন্ন যারা চলচ্চিত্র শিল্পী বা এই ধরনের মানুষকে নিয়ে আসা। এবার তারা যদি পশ্চিমবঙ্গের যে সমস্যাগুলো, একটা লোকসভার যিনি সাংসদ তিনি দেশের কথা ভাববেন এবং রাজ্যের কথা ভাববেন, তার কেন্দ্রের কথা ভাববেন। এইখানে তো গতবারের অন্তত তৃণমূলের নির্বাচিত যে সাংসদরা ছিলেন তাদের যে পারফরমেন্স লোকসভায় সেটা অনেক ক্ষেত্রে অত্যন্ত হতাশাব্যঞ্জক।
এবং মমতা ব্যানার্জির যে পপুলারিটি, জনপ্রিয়তা বা লক্ষ্মীর ভান্ডারের যে জনপ্রিয়তা, তার জন্য যারা ভোটে জিতে যাচ্ছেন, কিন্তু তাদের রাজনীতিতে যদি কোনো অবদান না থাকে, যদি গভীরভাবে তারা সংসদের কার্যপ্রণালী না ভাবতে পারেন, তাহলে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেই কথাটা কিন্তু আদতে ব্যঙ্গর বদলে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক চরিত্র তার প্রকাশ তিনি করে দিয়েছেন একেবারে সংসদের মধ্যে। ফলে আমি বলবো এটাই ঘটে রাজনীতিতে, যে তিনি বলতে চেয়েছেন অন্য কথা, হয়তো একটু ব্যঙ্গোক্তি ছুড়ে দিতে চেয়েছেন স্পিকারের দিকে, কিন্তু আদতে যেটা হয়েছে তিনি কিন্তু আয়নায় দেখিয়ে দিয়েছেন যে তার দল ঠিক কিভাবে সাংসদ নির্বাচন করে, ভোটে কাদের দাঁড় করায়। মানে এটা গণতন্ত্রের একটা খারাপ দিকও, খারাপ ভালো বলতে পারবো না, কিন্তু সমস্যা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে বিভিন্ন সময় যাদেরকে নির্বাচিত করছেন এবং তারা নির্বাচিত হচ্ছেন কেন, তৃণমূল কংগ্রেসের কিছু জনমুখী কাজ বা এই ধরনের কাজের জন্য, বা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায়, তার চারটি কারণ থাকতে পারে। কিন্তু যারা নির্বাচিত হচ্ছেন, এবং বিশেষ করে গতবারের যে ধারা, রাজনীতিতে তো প্রমাণ হয় না, উদাহরণ হয়, সেই ধারার ক্ষেত্রে তারা যে ধারা দেখিয়েছেন, তাতে সেই ধারায় এই যে চলচ্চিত্র শিল্পী বা যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু আদতে তাদের যে অ্যাপিয়ারেন্স তার কথা বলেছেন কল্যাণ বাবু, এবং বলেছেন তাদের অ্যাপিয়ারেন্স কে অতিক্রম করে তারা স্পিকারের দিকে তাকাচ্ছেন। তার মানে লোকসভায় একজন রাজনৈতিক নেতা নেত্রীর যে ভাবনার গভীরতা, তাকে অতিক্রম করে মানুষের অ্যাপিয়ারেন্সের কথা, একজন শিল্পীর অ্যাপিয়ারেন্সের কথা তিনি তুলনা করেছেন। এই জায়গাটি কতটা সত্যিকারের গভীর রাজনীতির অংশ আর কতটা একেবারে মজা করার অংশ, এই বিচার আমি করে দিতে পারবো না, কিন্তু মূল কথা হচ্ছে প্রশ্নটা কিন্তু বারবার উঠবে, অর্থাৎ তার মজাটা কিন্তু আদতে তার দলের দিকেই একটা তীর ছুঁড়ে দিয়েছে। পাল্টা সৌমিত্র খায়ের একটা ভাষণ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমি দেখলাম সোশ্যাল নেটওয়ার্কে অনেকে সৌমিত্র ভূয়সী প্রশংসা করছেন। উনি বলেছেন বাংলায় হিন্দু ধর্ম বিপন্ন, কালী পুজো করতে দেওয়ার এই ধরনের একটা কথাবার্তা উনি সংসদে বলেছেন। সৌমিত্র খায়ের এই অ্যাগ্রেসিভনেসটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, প্রথম কথা হচ্ছে সৌমিত্র খায়ের অ্যাগ্রেসিভনেস এর ক্ষেত্রে একটা বড় মুশকিল আছে, সেটা হচ্ছে তার যে দলের সঙ্গে মানুষের যোগাযোগ। সৌমিত্র খান কোন দলে? এই মুহূর্তে বিজেপিতে আছে। এবার তিনি আগে তৃণমূলে ছিলেন, তার কথাবার্তায় বিজেপি বিরোধী কথা শোনা যায়। ফলে বিজেপি দলটাকে একটা সেট আর সৌমিত্র খানকে একটি এলিমেন্ট ভেবে নিলে এই দল এবং তার ব্যক্তি সম্পর্কের মধ্যে একটা কনফিউশন আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তিনি কতটা সত্যিকারের হিন্দু, ধরুন হিন্দু রাষ্ট্রবাদ বা ধর্মীয় রাষ্ট্রবাদ, এই নিয়ে অনেক সমালোচনা রাখতে পারে, কিন্তু ধর্ম ভাবনার ক্ষেত্রে কিন্তু একটা গভীরতা আছে। বাঙালি চরিত্রে যে নিজের বাড়ির কোণে একটা ঠাকুরের আসন পেতে যে ধর্মভাবনার জায়গাটা, সেই ধর্মভাবনার জায়গার মধ্যে যে সত্যিকারের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে কম্পিটিটিভ কমিউনালিজমের যে জায়গা, অর্থাৎ এই যে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের কথা বলা, ধর্মকে রাজনীতির কারণে ব্যবহার করা, এর মধ্যে কিন্তু গভীর পার্থক্য আছে। ফলে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম বিপন্ন এই কথা তিনি যখন বলছেন, আর অন্যদিকে রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছেন যে শিবের সঙ্গে রামের যে সম্পর্ক সেই নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, সেই জায়গায় কিন্তু বলতে হবে যে প্রথমত ধর্মভাবনা কতটা যুক্তিযুক্ত একটা ধর্মনিরপেক্ষ দেশের ক্ষেত্রে প্রশ্ন রেখেও, যে রাহুল গান্ধীর বক্তব্যের মধ্যে অন্তত যে সার্বজনীনতা আছে, যে একটা সার্বিক ভাবনা আছে, ধর্মের মধ্যে দুটো ইস্যু তুলে দেওয়া আছে, সেখানে পশ্চিমবঙ্গে হিন্দু ধর্ম বিপন্ন এই ধরনের কথাটা কিন্তু অনেক বেশি ভোটমুখী, অনেক বেশি অগভীর তুলনায়। এর হয়তো ভোটে প্রভাব পড়বে বা তিনি যে দলে থাকবেন সেই দলে থেকে অনেক বেশি ভোট পাবেন, কিন্তু ধর্ম এবং রাজনীতির যে সংশ্লেষ, সেই জায়গায় তার এই বক্তব্য অন্তত লোকসভায় বক্তব্য রাখার বিষয় কতটা গুরুত্ব পাবে এটা নিয়ে সন্দেহ আছে। তবে পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষদের নিজেদের মতো করে বাঁচার অধিকার, যে ধর্মীয় মৌলবাদ যে কোনো ধর্মের তারা যে কেড়ে নিচ্ছেন, তার প্রমাণ গত কয়েকদিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে মানুষকে ধরে পেটানো, শরিয়াতি আইন থেকে শুরু করে, বা অন্যদিকে যে একটা বিপুল ভাবে সংখ্যাগুরুর যে ধর্মীয় মৌলবাদ, বক্তব্য হচ্ছে আমাদের যে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র, সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির বেশ কিছু নেতা নেত্রী, আগেও যে সিপিএম কংগ্রেস এটা করেননি এমন নয়, পরোক্ষভাবে করেছেন, এবং এখনকার ক্ষেত্রে এরা প্রত্যক্ষভাবে কম্পিটিটিভ কমিউনালিজম অর্থাৎ প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, ধর্মীয় মৌলবাদ এর ব্যবহারগুলোকে বিভিন্ন সময় তাদের ভোটের স্বার্থে যেভাবে সুরসুরি দিচ্ছেন, এই জায়গাটা
একটা গণতান্ত্রিক দেশের পক্ষে সুবিধের নয়, এবং গোটা ভারতেও এই সমস্যা আছে। ফলে শুধু তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবঙ্গে দেখালে হবে না, এর বাইরেও একটা বড় প্রেক্ষিত আছে। শ্রমিক ভট্টাচার্যের ভাষণ উঠে এলো অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গ। নিঃসন্দেহে কংগ্রেস কর্মীরা এই বাংলায় যখন মৃত্যুবরণ করছেন তখন অধীর রঞ্জন চৌধুরী একটা টুইট করছেন, অথচ এটাও ঠিক তৃণমূলের সাথে কংগ্রেসের আঘাত সেই সাংসদের বিরোধী মঞ্চে। এই বক্তব্যটা আপনি কি ভোটমুখী বলেন নাকি? না না, এটা দেখুন, শ্রমিক বাবুর বক্তব্য মোটের উপর তার একটা অংশ যথেষ্ট গভীরতা থাকে এবং তার রাজনীতিকেও পছন্দ নাই করতে পারেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একই দলে থেকে এবং তার যে বক্তব্যের সুললিত একটা ভাষা থাকে, তিনি যেভাবে বলেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। দ্বিতীয় যে জায়গাটা উনি যে জায়গাটা বেসিক্যালি বলতে চেয়েছেন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির যে গুলিয়ে থাকা অংশ, একটা গুলিয়ে থাকা অংশ তো আছে তৃণমূল এবং বিজেপির মধ্যে যখন তখন আদান প্রদান, দ্বিতীয় গুলিয়ে থাকা অংশ সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেস একসঙ্গে, কেন্দ্রীয় একই জোটে, আবার তারা বিপুল লড়াই করছে কেরালায়। সেই রকমই কংগ্রেসের নিজস্ব একটা সম্পর্কের সমস্যা আছে, সেটা হচ্ছে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিপুলভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এমনকি তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকার যে কেস লড়তে যাচ্ছে, একেবারে কংগ্রেসের বড় বড় উকিলরা, তারা রাজনৈতিক নেতারা, তারা ওকালতি করছেন সেখানে। ফলে কেন্দ্রে যে সম্পর্ক আর রাজ্যে যে সম্পর্ক কংগ্রেসের সঙ্গে তৃণমূলের একেবারে বিরোধী পক্ষ হিসেবে, এই সম্পর্কের যে অস্বচ্ছতা, এটা একেবারেই পরিষ্কার। শ্রমিক বাবু ঘুরিয়ে ফিরিয়ে আদতে সে কথাটাই বলেছেন, এবং এই কথাটা পরিষ্কার বুঝতে হবে যে সাধারণ মানুষের ক্ষেত্রে তারা কিন্তু এই গোলমালের থেকে বেরোতে পারছেন না। অর্থাৎ এই যে তৃণমূল আর বিজেপির মধ্যে যে সেটিং তত্ত্ব, সেই সেটিং তত্ত্ব অতিক্রম করে সাধারণ মানুষ তৃণমূল আর বিজেপিকে ভোট দিচ্ছে, তাদের ভোট দিচ্ছে না এমন নয়। উল্টো দিকে সিপিএম আর কংগ্রেসের যে সেটিং বা সেটিং তত্ত্ব নয়, কংগ্রেসের দুটি অংশের মধ্যে সেটিং হচ্ছে কি হচ্ছে না, রাজ্য কেন্দ্র, এই দ্বন্দ্ব কিন্তু সাধারণ মানুষের মনে অনেকটাই মিটছে না। এটাই একমাত্র কারণ নয় সিপিএম কংগ্রেসের কম ভোট পাওয়ার, কিন্তু এটা একটা কারণ। সেই কারণটার দিকে শ্রমিক বাবু একটা দিক নির্দেশ করেছেন। এবার কংগ্রেস সিপিএম তারা সেটা ভাববে কিনা তাদের ব্যাপার।